বানভাসীদের চিন্তার কোনো কারণ নেই। ত্রাণের পাশাপাশি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার নিজ সংসদীয় আসনে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। চট্টগ্রামের পতেঙ্গায় মাইজপাড়া এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরবর্তীতে হাদিপাড়া, চান্দনাইশ ও সাতকানিয়ার কিছু এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপর পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে 2 দিনের সফরে কক্সবাজারে যান তিনি। এ সময় তিনি বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে সরকারের। এছাড়া বেসরকারি ও দলীয়ভাবেও প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে সকাল 11টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন মন্ত্রী। পরদিন পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ত্রাণ বিতরণে অংশ নেবেন সালাউদ্দিন আহমদ। ওই দিন রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। টানা 9 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারে জেলা প্রশাসনের তথ্যানুযায়ী 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য, বেড়িবাঁধ সহ 7টি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 890 কোটি টাকা। জনগণের সরকার, জনগণের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, খেলা, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। চট্টগ্রামে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,000-এর বেশি ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চান্দনাইশ এলাকার অধিবাসীরা। এসব এলাকার বেশিরভাগ মাটির ঘর ভেঙে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেকে এখনও দিন কাটাচ্ছেন আশ্রয়কেন্দ্র বা আত্মীয় স্বজনদের বাসাবাড়িতে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে পুনর্বাসনে সহায়তা করা হবে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বন্যায় ধসে গেছে একপাশের মাটির দেয়াল। ঘরের ভেতর এখনো পানি, কাদা আর পলি মাখামাখি। ছড়িয়ে ছিটিয়ে আছে নষ্ট হওয়া আসবাবপত্র। পরিবেশ না থাকলেও এর মধ্যেই বাধ্য হয়ে পরিবার নিয়ে থাকছেন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের নার্সারি ব্যবসায়ী নুরুল আলম। ভাঙা ঘরের অবস্থা দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নুরুলের স্ত্রী কোহিনুর আক্তার। বন্যায় আয়ের একমাত্র সংস্থান নার্সারিও ক্ষতিগ্রস্ত। 8-10 দিন লতি মানেলে পুরুত কোন গুমজান নেরে রাতিও গুমনে দিনে তো গুমনে এডা বাসি ডর গলি নেরে রাব গলি দে তোর ডাবল পরে গিয়ে কই পুরুত এত দূর না তো না বাসি এলে পুরুত না যাচ্ছে ওই দে তো বেঞ্জি দিলি কিছু দিলে খায় নলে বাদ
বইলো ইয়ে দুর্বাদে করে দুর্বাদে বই দেয় আল জমা রাখি আর ওই বেলা বাদে কিছু কিছু নাই বাবা আর নার্সারি আর কিচ্ছু না বাজে কয়েকখান সারা আছে প্রায় 2 লক্ষ টাকার মতো আর নার্সারি গেছে বাবা। এবারের বন্যায় বাহারছড়া ইউনিয়নের বেশিরভাগ মাটির ঘরই ভেঙে গেছে। একই রকম অবস্থা বাঁশখালী, সাতকানিয়া, চন্দনেশ উপজেলার হাজারো পরিবারে। কারো কাছে হাত পাতি পারছি না, আর ত্রাণ যাগুলো আছে এইগুলি এদিকে এদিকে চলে যায়। বেড়ার গছ যারা আছে তারারও অনর প্রায় 10-15 দিন ধরে অনরিতার চকুত গুমুদ্দ নাই। বাড়ি ডুবে গেছে, মাটি গছ যেটা আছে এটা সব মানে ব্যাংকে চলে মানে নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,000-এর বেশি ঘরবাড়ি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলো। গদ্দর বাগে গুই ডাবল ডাবল ফরে গিয়ে গুই মাকে যাইছে হেরা বাজে জামাইয়ে নেই বাজে ফসা লইরা। পাকা বাড়ি যাদের আছে ওই 10 ঘরের মানুষ পাকা বাড়ি 1 ঘরে যাইয়া থাকতেছে। খুব কষ্ট হয়ে আছি ভাই, আর এটা পারি নিয়ে দিন হারাই দিই। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এরপর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রিয়েল অ্যাসেসমেন্ট করতে বলেছি এবং দ্রুত অ্যাসেসমেন্টটা পেলেই সরকারও বলেছে আমাদেরকে সেইভাবে তাদের ঘর মেরামতের জন্য সে সহায়তাটা দেবে। বন্যায় যারা বাসস্থান হারিয়েছেন তাদের প্রয়োজনীয় সহায়তার নিশ্চয়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের কোনো দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আমাদের সরকার নিশ্চুপ বসে থাকতে পারে না। সে কারণে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের উপর ভরসা রাখেন। সরকারি হিসাবে এবারের বন্যায় চট্টগ্রাম বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছেন 10,85,000 মানুষ। এর মধ্যে শুধু চট্টগ্রামেই ক্ষতিগ্রস্তের সংখ্যা 7,28,000। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সকালে বন্যাক্রান্ত চান্দনাইশ উপজেলার দোহাজারীতে বীজ বপন, বিতরণ এবং গবাদি পশুর ভ্যাকসিন দেওয়ার উদ্বোধন করে মন্ত্রী এই ঘোষণা দেন। তিনি আরো বলেন, এলাকা ভিত্তিক কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণে তথ্য সংগ্রহের কাজ চলছে। বন্যায় যাদের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিনামূল্যে ধানের চারা দেবে সরকার। বন্যার পর গরুর খুরা রোগ প্রতিরোধে 5 জেলার সব গবাদি পশু আগামী 15 দিনের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এছাড়া সরকার কৃষকের ফসল রক্ষা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে কোথায়, কোন বীজতলা, কোন অঞ্চলে, কোন গ্রামে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে একটা বীজ দেওয়ার ব্যবস্থা করেছি। আর একই সাথে কিছু লোক হয়তোবা তার বীজতলায় এখনো পানির নিচে বা বীজ বুনার মতো জায়গা তার নাই, ওদের জন্য আমরা কিছু জায়গা গভর্নমেন্টের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি শুধু বীজতলাটার জন্য, যাতে করে 15-20 দিন পরে আমরা ওই হালিটা উঠাইয়া চারাটা উঠাইয়া ওই যাদের বীজতলা নষ্ট হয়ে গেছে বা পানির নিচে ছিল, হয়তো 5 দিন পরে পানি শুকাবে, তখন আর বীজ বুনার সময় থাকবে না, ওইটাকে কাজে লাগানোর জন্য আমরা করছি। রবিবার থেকে দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস, যা 5 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে। এই সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বলেও জানালো অধিদপ্তর। ভারী বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা প্লাবিত হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শারমিন নেরার প্রতিবেদন। গেল সপ্তাহে টানা বৃষ্টির পর কয়েকদিনের বিরতি, তবে রবিবার থেকে আবারও টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। শুধু তাই নয়, এই সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে, যা অন্তত 5 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে পূর্বাভাস আবহাওয়া অফিসের। রবিবারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের অঞ্চল বেড়ে যাবে বা বৃষ্টিপাতের তীব্রতা এবং অঞ্চল সবকিছু বেড়ে যাবে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্যটা বেশি থাকবে। আর গত 15 তারিখে 15 তারিখে বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে। এই লঘুচাপটার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এমন শঙ্কার কথা বলছে অধিদপ্তর। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আপনার
রংপুর বিভাগে, রংপুরে। শুধু তাই নয়, বন্যা সতর্কীকরণ কেন্দ্র মনে করছে ভারী বৃষ্টিতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা জেলার কিছু অংশ প্লাবিত হতে পারে। সেসব জায়গায় আমরা একটা বন্যা সতর্কতা রেখেছি এবং তিস্তা নদীর হয়তো নদীর সংলগ্ন নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো হয়তো প্লাবিত হয়ে আগামী 3 দিনের মধ্যে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা হতে পারে। বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের 2 অংশে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলছেন এই কর্মকর্তা। পানি হ্রাস পাচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না। শারমিন নীরা, ৭১, ঢাকা। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজও উত্তাল রয়েছে কুয়াকাটা বঙ্গোপসাগর। পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আছে। এছাড়া সকাল থেকে কলাপাড়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 4টি নদীতে পানি বেড়ে প্লাবিত হয়েছে নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা। খেপুপাড়া আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আর আগামী 3-4 দিন বৃষ্টি ও দমকা বাতাস থাকতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় সবকটি নদীর পানি 3 থেকে 4 ফুট বেড়েছে। এতেই প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। সোনাতলা নদীর পানিতে নীলগঞ্জ ইউনিয়নের 7টি গ্রামের বিস্তীর্ণ ফসলের জমি তলিয়ে গেছে। আর পশ্চিম লোন্দা গ্রামের অন্তত 300 পরিবার প্লাবিত হয়েছে টিয়াখালী নদীর জোয়ারের পানিতে। এছাড়া হাজিপুরের সদরপুরে ভেঙে যাওয়া বাঁধ ও স্লুইস গেট দিয়ে পানি ঢুকে তলিয়ে আছে অন্তত 700 একর ফসলি জমি। হুমকিতে রয়েছে জালালপুর বেড়িবাঁধ। বিএনপি সবসময় সংবিধান সংস্কারের পক্ষে, কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের স্মরণ সভায় তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে জুলাই বিপ্লবকে ব্যবহার করতে চায় একটি গোষ্ঠী। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে এ নিয়ে রাজপথে ফয়সালার কথা বলে বিরোধ চায় বিরোধী দল। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এমন অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। কারণটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে, যে গণভোটের কথা, সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমি স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজে, যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি সবসময় সংবিধান সংস্কারের পক্ষে, তবে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধী দল বলে অভিযোগ করেন তিনি। আমরাই তো সংস্কার এনেছি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাস করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হয় বলে। জুলাই বিপ্লবকে ব্যবহার করে কেউ যেন ফায়দা তুলতে না পারে, সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান করেন স্থানীয় সরকার মন্ত্রী। তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। এমাজউদ্দিন রিসার্চ কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সততা ও নিষ্ঠা জরুরি। তিনি তো রাগী মানুষ, কিন্তু তাকে পেয়েছি। আর এখন আমরা যার নেতৃত্বে কাজ করতেছি তিনি হলেন প্রফেসর আনোয়ারুল চৌধুরী, যার নেতৃত্বে আমরা সংগঠিত, কিন্তু সেই শতনাগরিককে আর দাঁড় করানো দেওয়া হলো না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। জুলাই, অনেক তরুণ যুবকের আত্মত্যাগের গল্প। স্বৈরাচারীর পতনের আনন্দের বিপরীতে ওইসব যুবকের স্বজনদের পরের অবস্থাটা বেশ করুণ। এই যেমন ময়মনসিংহের রাজু ও তার মায়ের গল্পটা। বিজয়ের আগ মুহূর্তে রাজুর আত্মত্যাগের বিপরীতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জীবনযুদ্ধে প্রতিদিনই লড়াই করছেন তার মা। অসহায়ত্ব যেন পিছুই ছাড়ছে না তার। ফারহানা ন্যান্সির প্রতিবেদন, ছবি তুলেছেন রিফাত আহমেদ। নিস্তব্ধ পলক তার, একের পর এক শোক দাফন করে চলেছেন তিনি। আবার বেঁচে থাকার প্রতিদিনের লড়াইয়ে সামিল এই মা অপেক্ষায় বুকের মানিক ফিরে আসার। বিজয়ের ঠিক আগ মুহূর্তে ৫ আগস্ট সকালে উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয় নাজমুল ইসলাম রাজুকে। পেশায় দর্জি, রাজুর বয়স ছিল মাত্র ৩৮ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রাজুর
মা এখন একাই থাকেন ভাইদের বাড়িতে জরাজীর্ণ এক ঘরে। আমার সন্তান যে কতটুকু ছিল এটা আমার বলার বাইরে। মানুষের সন্তান 19-20 থাকে, কিন্তু আমার সন্তান এরকম ছিল না। অনেক কষ্ট করে বড় হয়েছে, তো মায়ের মর্যাদা দিচ্ছি। জুলাইয়ের 30 তারিখে আমার রাত্রে কথা হইলো, আম্মা আমি আর একা থাকতাম না, তোমার কষ্ট আর করুন লাগতো না। আমি কিছু ঋণ আছে, এই ঋণটা শেষ হইলে কিন্তু তোমার আর কষ্ট থাকতো না, আমি ঢাকা হারাইতাম না। যে মায়ের চোখ জুড়ে জুলাইয়ের হতাশা, সেই মায়ের নামে সৃষ্টিকর্তা যেন লিখছেন ধারাবাহিক শোকলিপি। 1 মাস হয় শেষ সম্বল ছোট ছেলেটাকেও হারিয়েছেন লিভারের অসুখে। প্রতিদিন বেঁচে থাকার অমোঘ নিয়মে তিনি নিঃস্ব। 2011 সাল থেকে ও অসুস্থ, তবু আমার বড় ছেলে কইছে, মা ও যদি 10 টাকা আনে তা ওইটা বোনাস, পরে কাজ করতে দিও না, ও অসুস্থ। শহীদ রাজুর স্ত্রী ও কন্যার নামে বিশেষ ভাতা চালু হলেও ময়মনসিংহের রাজুর মায়ের নামে নেই কোনো বরাদ্দ। জুলাই ফাউন্ডেশনের সহায়তা থেকে শুরুর দিকে কিছুটা দিলেও পরে আর শাশুড়ির সাথে যোগাযোগ রাখেনি পুত্রবধূ। রাজুর অসুস্থ ছোট ভাই অনেকটা বিনা চিকিৎসায় মারা গেলে তার মা এখন একাকী অমানবিক জীবন যাপন করছেন। আমি তো উত্তরা থেকে, আমার তো সন্তান, সরকারের কাছে আমার একটা আবেদন, আমার ছোটখাটো একটা আমাদের এই ভার্সিটিতেই, দূরে না থেকে যে ভার্সিটিতে আমার একটা কোনো কর্ম দেওয়া দেয়, যাতে আমি করে খেতে পারি। সবকিছু একদিন স্বাভাবিক হবে। আজকের দিনটা হয়ে যাবে গতকাল। ব্যস্ত মানুষের মন সময়ের সাথে অনুভূতিকে কেমন ম্লান করে দেবে। বুলেট বিদ্ধ ছেলের অপেক্ষা আর জীবন সংগ্রামের নিষ্ঠুর বাস্তবতায় এই বৃদ্ধ মা জুলাইকে কিভাবে ধারণ করবেন? ফারহানা ন্যান্সি, 71, ময়মনসিংহ। টানা বৃষ্টির কারণে বগুড়ায় নষ্ট হয়ে গেছে বহু সবজির ক্ষেত। দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী এই অঞ্চলে ক্ষেতেই নষ্ট হয়েছে পটল, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, করলা ও কাঁচামরিচ। আর এর সরাসরি প্রভাব পড়েছে জেলার সবচেয়ে বড় তরকারির বাজার মহাস্থানে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় প্রতিটি সবজির দাম এখন চড়া। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। শুধু বগুড়ার মহাস্থান বাজার থেকে প্রতিদিন 45 থেকে 50 ট্রাক সবজি দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু টানা বৃষ্টির পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ব্যবসায়ীরা জানান, বহু ক্ষেতের সবজি নষ্ট হওয়ায় জেলার বাইরে পণ্য পাঠানো প্রায় বন্ধ। এলাকার চাহিদা মেটাতেই অন্য জেলা থেকে সবজি কিনে আনতে হচ্ছে। দিনাজপুর থেকে আসে, আপনার নওগাঁ থেকে আসে, যার বাজার আপনি কুষ্টিয়া থেকে আসে, এই বিভিন্ন জায়গার থেকে আসে এখানে আমদানি হয়। বন্যায় সবকিছু আপনার আপনি তুলে গেছে, যাওয়ার জন্য আপনার ফসলের দাম বৃদ্ধি পেয়েছে। ফুল ঝরে পড়ে, তারপরে আপনি জোয়ার নষ্ট হয়ে যায়, এই জন্যই হয়তো দাম বেশি হয়। কামলা কিষানগড়ের বাজার বেশি দাম, কিন্তু কৃষকদেরও পয়সা হচ্ছে না। বাতালে আবার নতুন করে গজান লাগবে, আবার নতুন করে বীজ ফালান লাগবে। বাজারের এই পরিস্থিতি নিয়ে খুচরা ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে সাধারণত সবজির সরবরাহ কিছুটা কম থাকে, কিন্তু এবার বৃষ্টির কারণে সেই পরিস্থিতি এত খারাপ হয়েছে। দোকানে করলা আছে, পটল আছে, কচু আছে, আর আলু আছে। আপনি করলাটা বৃষ্টির কারণে নষ্ট করে একটু দাম বেশি, আপনি 2600-2700 টাকা এমন বিক্রি হচ্ছে, 65 টাকা কেজি, আমরা 70 বিক্রি করতেছি। সব জমিতে সবগুলো মালই মনে করেন এখন সংকটে বেজে গেছে, মানে বৃষ্টি বাদলে আরও সংকট হচ্ছে, 2-4 দিন পর আরও হবে। এখন আমরা যে কোনো জিনিস কিনতেছি উদ্যোগতি দাম। এদিকে কৃষক ও পাইকাররা জানিয়েছেন, বাজারের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই, আর এজন্য ক্রেতাদের অপেক্ষা করতে হবে বর্ষা মৌসুম শেষ হওয়া পর্যন্ত। এবছর বগুড়ায় 6592 হেক্টর জমিতে নানা জাতের সবজি চাষ হয়েছিল। প্রাথমিক হিসাবে সাম্প্রতিক বৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়েছে 420 হেক্টর জমির সবজি। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। টানা বৃষ্টিতে মানিকগঞ্জের মরিচ ক্ষেতগুলো ডুবে গেছে। এতে লোকসানে পড়েছেন বহু মরিচ চাষি। এরই মধ্যে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। মনিরুল ইসলাম মেহেরের প্রতিবেদন। চলতি মৌসুমে মানিকগঞ্জে কাঁচামরিচের বাম্পার ফলন হলেও টানা 1 সপ্তাহের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মরিচ ক্ষেত। এতে লোকসানে পড়েছেন বহু কৃষক।
কৃষকরা জানান মৌসুমের শুরুতে মরিচের তেমন দাম পাননি। এখন দাম বাড়তে থাকলেও টানা কয়েকদিনের বৃষ্টিতে মরিচের ক্ষেতগুলো ডুবে গেছে। বৃষ্টির কারণে মরিচ তুলতে পারেননি কৃষকরা। আদাপুষ্ট কিছু মরিচ তুলে বাজারে বিক্রি করলেও গাছের বেশিরভাগ মরিচই ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বৃষ্টির কারণে সব মরে গেছে, ক্ষেতগুলো নাই, সব ঢলে ক্ষেতগুলো সব মরে গেছে। আমাদের এখন আর বেচাকেনি মরিচ বেচার মতন তফিক আমাদের নাই। মরিচ ক্ষেত চলে গেল, আমাকে চলামালাই কষ্ট। কৃষকরা আরও জানান মরিচ বিক্রি করে তাদের সংসার চলে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হয়, কিন্তু লোকসানে বিপাকে তারা। হয়তো 1.5-2 মাস পরে পানি আসতো, তা হইলো না, আগেই বৃষ্টিতে শেষ হয়ে গেল। এখন তো মনে করেন আমাকে অনেক লস। ছেলে মেয়ের লেখাপড়া করি, এই কারেন্ট বিল ইডা সেডা আমাকে সংসার দেই চালাই। এখন আমাকে হয়ে গেল, এখন আমাকে সংসার কেমনি চলবো। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কৃষি অফিস থেকে কোনো ধরনের খোঁজখবর কিংবা সহায়তা করা হয়নি বলে অভিযোগ কৃষকদের। আমাদের খোঁজ খবর নিলা যে না, কিছু আসে নাই আমাদের কাছে, কৃষি অফিসার তার কিছু আসে নাই। তবে জেলা কৃষি কর্মকর্তারা বলছেন মরিচ সহ অন্যান্য ফসলের ক্ষতি নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বিভিন্ন উপজেলাতে 4 থেকে 5 হেক্টর জমি মরিচ অলরেডি তুলিয়ে গেছে। তাছাড়াও মরিচের জমিতে কৃষক কিন্তু এখন নামতে পারছে না অতিবৃষ্টির কারণে, যার জন্য মরিচ তুলতে সমস্যা হচ্ছে এবং পরিবহনের সমস্যা হচ্ছে। তার কারণে মরিচের ক্ষেত্রে অনেক সময় বাজারে এখন একটু দাম বেড়েও যেতে পারে। তবে যাতে কৃষক মরিচ তুলতে পারে এবং তুলে যেন সরবরাহটা বাড়াতে পারে, সেজন্য আমরা কাজ করছি। এবার মানিকগঞ্জে রবি ও খরিফ মৌসুমে মরিচের আবাদ হয়েছিল 4256 হেক্টর জমিতে। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। টানা বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজি, মাছ, মুরগি, ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে। সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা, আর এতে সবচেয়ে বিপাকে পড়েছেন কম ও মধ্য আয়ের মানুষ। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কয়েকদিনের টানা বৃষ্টির পর চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে 160 টাকা, ঝিঙ্গা 140, করলা 160, টমেটো 140 এবং পটল 80 টাকায়। বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে গেছে। এতে পাইকারি বাজারেই দাম বেড়েছে, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এখন বাজার হলো যার যেমন ইচ্ছে তেমন বাজারে উচ্চ হারে বাজারের দাম, সেটা পণ্যের দাম নিয়ে নিচ্ছে। তরি তরকারির দাম এমন যে নাগালের বাইরে। সবগুলা গত সপ্তাহের থেকে এই সপ্তাহে 40 থেকে 50 টাকা সবগুলা বাড়তি। প্রচুর চাপ, এটা মধ্য ক্লাস, যারা মিডিয়াম ক্লাসের মানুষ, ওদের জন্য তো অনেক চাপ। শুধু সবজি নয়, বেড়েছে প্রাণীজ আমিষের দামও। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে 180 টাকা এবং দেশি মুরগি 30 টাকা বেড়ে 680 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম 10 টাকা বেড়ে হয়েছে 130 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। আজকে আপনার রান্না মাংস হচ্ছে 1000 টাকা, আর আর মাংস 800, 850 ভিতর বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 340-50, সোনালী মুরগির রেট ঠিক আছে। ফার্মের মুরগি 175-80। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ডিমের বাজার আলাদাও বেড়ে গেছে, আবার একটু সরবরাহেরও ঘাটতি দেখা গেছে, অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরার ট্রলার যেতে না পারায় সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দাম কেজি প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। প্রতিটাতে তো 100-150 টাকা করে বাড়তি মাছের দাম, কোনোটাতে 200-300 টাকাও বাড়তি। মাছ কম পাইতেছি, কালকে আজ পাই নাই, আজকে পাইছি অল্প। আদা ও রসুন 140 টাকা কেজিতে বিক্রি হলেও পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 50 টাকায়। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 35 থেকে 40 টাকা, এই সপ্তাহে এটা 45 টাকা, আপনার 50 টাকার মধ্যে ভালো মানের পেঁয়াজগুলো। পুরানগুলো চাউল একটু বাড়তেছে, আর বিশেষ করে চিনিগুলো চাইলটা মানে গোড়ার দৌড়ের মতো দুধতেছে। এটা ব্যবসায়ীরা বলছেন আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়লে দামও কমে যাবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।